এখন দাঁড়িয়ে থেকে আবার ঘুমোস না যেন। ফ্রেশ হয়ে বের হও। সাজ বিরক্ত চোখে তাকালো। ঘুম ভাঙা মুখটা লাল হয়ে আছে, চোখ কুচকে কপালে ভাঁজ। আপনারা একেবারেই ধৈর্য নেই। আমি যদি একটু বেশি ঘুমাই তাতে আপনার কি এমন ক্ষতি হয়ে যাবে? সবে নাস্তা সেরে সাজ সোফায় গা এলিয়ে বসে আছে। টেবিলে কফির মগ এখনো অর্ধেক ভরা। তখন হঠাৎই দরজায় কলিং বেল জোরে বাজলো। সাজ কৌতূহলী চোখে দরজার দিকে তাকায়। এরই মধ্যে আরশান দরজার দিকে হাঁটতে লাগলো। দরজা খুলতেই বাইরে দাঁড়িয়ে থাকা তিনজনকে দেখে ভ্রু সামান্য কুঁচকালো। নির্বাণ, জায়রান আর মীরাব এসছে। মীরাবের হাতে একটা সুন্দর প্যাকেট করা কেক। এদিকে নির্বাণ মুখে দুষ্টু হাসি নিয়ে ঝুঁকে আরশানের কানে কানে বলল, এতক্ষণ রোমান্স করছিলি, এই জন্য দরজা খুলতে দেরি হলো, তাই না? কথাটা শুনে আরশান একদম কটমট করে তাকালো। চোখে দৃষ্টি তীক্ষ্ণ, কিন্তু নির্বাণ মোটেও পাত্তা দিল না। সোজা ভেতরে চলে গেল, যেন কিছুই শোনেনি। এবার মীরাব চোখ ছোট করে তাকালো সাজের দিকে। তার দৃষ্টিতে অভিমান আর প্রশ্ন। সাজ অনেক আগে আরশানের কথা বলেছে। সাজ হালকা থতমত খেলো, কিন্তু পরক্ষণেই উঠে গিয়ে মীরাবকে জড়িয়ে ধরল। রাগ করিস না প্লিজ, আমি তোকে বলতে ভুলে গেছি। মীরাব ঠোঁট ফুলিয়ে বলল, ভুলে গিয়েছিস নাকি ইচ্ছে করে বলিসনি? সাজ হেসে মাথা নেড়ে বলল, না রে, সত্যি ভুলে গেছি। মীরাব হাত গুটিয়ে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, ফুপি জানে তুই যে এখানে আছিস? একটু থেমে সাজ ধীরে মাথা নাড়ল। না, এখনো বলেনি, তবে সময় হলে বলবে। আচ্ছা, এত চিন্তা করিস না, আমি আছি তো তোর পাশে। তারপর হাতে থাকা কেকটা তুলে ধরে বলল, চল আয়, কেক কাটি, সবাই চলে আসো। বিকেলে নরম সোনালি আলো বাগান জুড়ে ছড়িয়ে পড়েছে। রোদের কিরণগুলো গাছের পাতার ফাঁক দিয়ে ছিটকে এসে কখনো টেবিলের উপর, কখনো সাজের মুখে এসে পড়ছে। টেবিলে বসে আছে সাজ, তার দু চোখ দূরে কোথাও হারিয়ে গেছে, মুখে চিন্তার গাঢ় ছাপ। 3 দিন হলো সে ভেতরে ভেতরে এক ভারী বোঝা বয়ে বেড়াচ্ছে। আরশানকে সবকিছু বলে ফেলেছে, কিন্তু সেখানেই শেষ নয়। আরশান চেয়েছিল সোজা তার মায়ের সাথে কথা বলতে, কিন্তু সে মানা করে দিয়েছে। নিজে সামলে নিবে এজন্য। সাজের বুক কেঁপে ওঠে শুধু সেই ভাবনাতেই, কিন্তু নিজের কণ্ঠে বলার সাহস পাচ্ছে না। বারবার ভেবেছে, প্রতিদিন চেষ্টা করছে, কিন্তু যতবারই মুখ খুলতে গেছে শব্দগুলো আটকে যাচ্ছে গলায়। সেই সময় সাজের মনোযোগ ভাঙলো। সামনে এসে দাঁড়ালো সামির, হাতে ছোট্ট খাবারের একটা প্লেট। এই তোর নুটি কই? সামির জিজ্ঞেস করলো। সাজ আনমনে জবাব দিল, দেখো, কোনো গাছে উঠেছে হয়তো। সামির এক মুহূর্ত দেরি না করে চারপাশে সব গাছের দিকে তাকাতে শুরু করলো। বড় বড় চোখ মেলে প্রতিটি পাতার আড়ালে খুঁজতে লাগলো, কিন্তু নটিকে কোথাও দেখা গেল না। এখানে নেই? এবার সাজের ধ্যান ভাঙলো। বুকের ভেতরে হালকা একটা দুশ্চিন্তা খেলে গেল। চোখ ফেরালো চারপাশের ফুল গাছ, লতাগুল্ম, আঙিনার কোনায়, সব জায়গায় খুঁজলো, কিন্তু নটি নেই। তখনই গেটের ফাঁক দিয়ে শব্দ আসে। এক লাফে দৌড়ে এলো নটি। ফুলিয়ে ওঠা লেজটা এদিক ওদিক দুলছে। সাজ দেখে হাসলো। হাঁটু গেড়ে বসে 2 হাত বাড়িয়ে দিল সাজ। নটি ছুটে এসে উঠল তার কোলে। সাজ হাত বুলিয়ে আদর করতে করতে বলল, কোথায় গিয়েছিলি বলতো? আমাকে এভাবে ভয় কেন পাইয়ে দিলি? নটি গুনগুন শব্দে জবাব দিল যেন। সামিরও হেসে উঠল। দেখলি তো, আবার পালাচ্ছিস? সকালের আবহাওয়া ছিল বেশ শান্ত। মেহুল নিকোকে স্কুলের জন্য তৈরি করে দিচ্ছিল। মেহুল ধৈর্য ধরে ওর মাথায় আলতো করে হাত বুলিয়ে বলল, চুপ কর নিকো, একটু দাঁড়া, তোর চুল কত সুন্দর হয়ে গেছে। নিকো একবার আয়নায় তাকিয়ে মুচকি হেসে বলল, আমি কি সুন্দর লাগছি। মেহুলের ঠোঁটে হাসি ফুটে উঠল। একবারে রাজপুত্তরের মতো। চকচকে স্কুলের ব্যাগটা কাঁধে ঝুলিয়ে নিকো দরজার কাছে দাঁড়িয়ে গেল। কিছুক্ষণের মধ্যে স্কুল বাসের হর্ন শোনা গেল। মেহুল দরজা খুলে দিল। নিকো খুশি মনে হাত নেড়ে বিদায় জানিয়ে বাসে উঠে গেল। জানালার কাছ থেকে শেষবারের মতো ডাক দিল, বাই আপু। মেহুল হাত নেড়ে উত্তর দিল। নিকো চলে যেতে বাড়িটা একদম ফাঁকা হয়ে গেল। ওই সময় মেহুলের মা ড্রয়িং রুম থেকে বেরিয়ে এসে শান্ত গলায় বললেন, মেহুল, আমি একটা কথা ভাবছি। মেহুল অবাক হয়ে তাকালো। কি কথা? আমি আর তোমার বাবা ঠিক করেছি নিকোকে বোর্ডিং স্কুলে ভর্তি করে দিব। শুনে মেহুল কিছুক্ষণের জন্য স্থির হয়ে গেল। বোর্ডিং স্কুলে? কেন? মা সোফায় বসে দীর্ঘশ্বাস ফেললেন। দেখো, তোমার বিয়ের আর কয়টা দিন বাকি, তুমি নতুন সংসার নিয়ে ব্যস্ত হয়ে যাবে। আমি আর তোমার বাবা, আমরা তো অফিস নিয়ে খুবই ব্যস্ত থাকি।
নিকোকে নিয়মিত সামলানো আমাদের পক্ষে কঠিন হয়ে যাচ্ছে। বোর্ডিং স্কুলে দিলেই ওর পড়াশোনা, খাওয়া দাওয়া সব কিছুই নিয়ম মাফিক চলবে। মেহুল হতভম্ব হয়ে মায়ের দিকে তাকালো। তার বুকের ভেতর অদ্ভুত ব্যথা জমে উঠল, কণ্ঠ কেঁপে উঠল। আশ্চর্য, তোমরা কি নিকোকে নিজের কাছে রাখতেও পারবে না? তোমাদের কি এতটুকু সময় নেই যে নিজের ছেলেকে একটু দেখাশোনা করবে? আমরা এটা ওর ভালোর জন্যই করছি। বোর্ডিং স্কুলে গেলে ওর ভালো পড়াশোনা করবে। মেহুলের চোখে জল চলে এলো, গলা ভারী হয়ে এলো। ভবিষ্যৎ কি শুধু বইয়ের পাতায় তৈরি হয় মা? নিকো কি মা বাবার ভালোবাসা ছাড়া বড় হতে পারবে? সে তো এখনো ছোট। তোমাদের স্নেহ চাই, তোমরা কি সেটা দিতে পারছো না? মায়ের সাথে তর্ক করার পর মেহুল আর দাঁড়িয়ে থাকতে পারল না। বুকের ভেতর অদ্ভুত একটা দমচাপা জমে উঠেছিল। চোখের কোণে জল টলমল করছিল। টেবিলে গরম গরম নাস্তা সাজানো ছিল, তবুও তার ক্ষুধা একেবারে উধাও। খাবার খেলি না কেন? আমার খিদে নেই। আর এক মুহূর্ত দাঁড়ালো না মেহুল। ব্যাগ কাঁধে ঝুলিয়ে দরজা খুলে বাইরে বেরিয়ে গেল। জানলা দিয়ে রোদের শেষ ঝলক ঢুকে এসে বেঞ্চের উপর সোনালি আভা ছড়িয়ে দিয়েছে। ক্লাসরুমে বসে আছে সাজ আর মেহুল। মেহুল সামনের বেঞ্চে হেলান দিয়ে বসে আছে, মুখটা ভারী হয়ে আছে, চোখের কোণে ক্লান্তি, ঠোঁট সোজা হয়ে আছে। সাজ অনেকক্ষণ ধরেই তাকিয়ে আছে তার দিকে। মেহুল সাধারণত এভাবে চুপচাপ থাকে না, আজকে হঠাৎ হলো কি? সাজ ধীরে বলে উঠল, তুই নির্বাণ ভাইয়ের প্রপোজাল ফিরিয়ে দিয়েছিস কেন? মেহুল হালকা চোখ মেলে তাকালো শ্বাসের দিকে। গলায় ভরাট কোনো শব্দ নেই। মা, রিহাব ভাইয়ের সাথে বিয়ে ঠিক করেছে। এত তাড়াতাড়ি? কথাটা বলে সে মেহুলের দিকে তাকিয়ে রইল। মেহুলের মুখে কোনো আবেগের ঝলক নেই, যেন অনেক আগে মেনে নিয়েছে বিষয়টা। সাজ একটু অস্থির হয়ে উঠে আবারও জিজ্ঞেস করলো, তো তুই বিয়ে করবি? মেহুল কিছুক্ষণ চুপ করে রইল। তার চোখ জানালার দিকে চলে গেল। বাইরে আকাশটা গাঢ় কমলা হয়ে আসছে। নিঃশ্বাস ফেলে সে বলল, জানি না। সাজ কপাল কুঁচকে সে আরো তীব্র স্বরে বলল, জানিস না মানে কি? বিয়ে করবি না? মেহুল এবার চোখ ফিরিয়ে সাজের দিকে তাকালো। এসব কথা বাদ দে, ক্লাস তো শেষ, চল। এই বলে সে ব্যাগটা কাঁধে নিতে গেল, কিন্তু সাজ হাত বাড়িয়ে মেহুলের হাতটা শক্ত করে ধরে ফেলল। নিজের সাথে জোর করে কি লাভ মেহুল? তুই যদি সুখী না হোস, তোর তো কষ্টই হবে। আর আমি সেটা দেখবো দাঁড়িয়ে? আমি চাই না কোনো ঝামেলা হোক, সবাই এই বিয়েতে খুশি। সাজ দম নিয়ে তাকালো সরাসরি মেহুলের চোখে। তুই খুশি? মেহুল চোখ ফিরিয়ে নিল, যেন দৃষ্টি সরালে উত্তর দিতে হবে না। আঙ্গুলের নখ দিয়ে বেঞ্চে অযথা দাগ কাটতে কাটতে বলল, চল বাইরে যাই, আরশান ভাইয়া তোকে নিতে আসবে না? সাজ ঠোঁট কামড়ে ধরল। বুঝতে পারল মেহুল ইচ্ছাকৃতভাবে এড়িয়ে যাচ্ছে প্রশ্নটা। মৃদু স্বরে উত্তর দিল, আসবে। দুজনে একসাথে ক্লাস থেকে বের হলো। করিডোর পেরিয়ে বাইরে আসতেই রোদ ফিকে হয়ে গেছে, হালকা বাতাস বইছে। গেটের পাশে গাড়িটা দাঁড়িয়ে আছে, তার উপরে ভর দিয়ে দাঁড়িয়ে আছে আরশান। এক হাত পকেটে, অন্য হাতে ফোন, মুখটা গম্ভীর অথচ অদ্ভুত শান্ত। সাজকে দেখে তার চোখ নরম হয়ে এলো। মেহুল একবার সাজের দিকে তাকালো, তারপর আরশানের দিকে হাসলো সে। দুজনকে বেশ মানিয়েছে। তুই যা, আমি চলে যাব। সাজ মাথা নেড়ে সম্মতি দিল। মেহুল হাঁটা দিল বিপরীত দিকে, আর সাজ এগিয়ে গিয়ে শক্ত করে জড়িয়ে ধরলো আরশানকে। আরশান দুহাত দিয়ে সাজকে আঁকড়ে ধরলো। সাজ মাথা গুজে রাখলো আরশানের বুকের কাছে। তার ভেতরের অস্থিরতা ধীরে ধীরে শান্ত হতে লাগলো। এক মুহূর্ত পর আরশান নরম স্বরে বলল, চল গাড়িতে ওঠ। সাজের জন্য দরজা খুলে দিল। সাজ ভেতরে বসলো, তারপর আরশানও সিটে বসলো। গাড়ির বাইরে থেকে আসা বিকেলের আলো জানলা দিয়ে ভেতরে ঢুকছে। গাড়ি চালু করে আস্তে আস্তে রাস্তা ধরলো আরশান। কিছুক্ষণ পর আরশান এক ঝলক তাকিয়ে জিজ্ঞেস করলো, কিছু খাবি? সাজ হালকা হাসি দিয়ে মাথা নেড়ে বলল, না, ক্যান্টিনে খেয়েছি। ওরা দুজন বাড়ির ভেতরে ঢোকার পর আরশান সরাসরি ওয়াশরুমে চলে গেল। সাজ চারপাশটা একবার চোখ বুলিয়ে নিল। কাবার্ড খুলে সাদা শার্ট বের করলো আরশানের জন্য। সেই শার্টটা সুন্দরভাবে বিছানার উপর মেলে রাখলো। তারপর টেবিলের কোণা থেকে আরশানের হাত ঘড়িটা নিয়ে শার্টের পাশে রাখলো। আরশান বের হয়ে এলে আর কিছু খুঁজতে না হয়। কয়েক মুহূর্ত পর আরশান বের হলো, হাত মুছতে মুছতে সাজের দিকে তাকালো। সাজ তখন বলল, আজকে কিন্তু সিসাইড হাউসে নিয়ে যাবেন। আরশান এক মুহূর্ত চুপ করে তাকিয়ে থাকলো, তারপর ঠোঁটের কোণে মৃদু হাসি খেল। আচ্ছা নিয়ে যাব, তবে একটা শর্তে।
সাজ ভ্রু কুচকে তাকালো, ঠোঁট বাঁকিয়ে বলল, শর্ত? আসান ধীরে ধীরে এগিয়ে এসে কাছে ঝুঁকলো, কানে মুখ এনে নরম স্বরে বলল কিছু কথা। সাজ চোখ বড় বড় করে তাকিয়ে উঠল, গাল লাল হয়ে উঠল এক নিমিষে। অসভ্য লোক। আসান এবার মিটিমিটি হেসে মাথা নুইয়ে শার্টটা তুলে নিল, এক হাতে বোতাম লাগাতে বের হয়ে আসলো। বাইকের কাছে গিয়ে হেলমেট তুলে নিল, তারপর উঠে বসলো। সাজ ধীরে ধীরে বাইকের পেছনে বসলো, দুহাত বাড়িয়ে শক্ত করে জড়িয়ে ধরল আরশানকে। বাইক ছুটছে শহরের ভিড় পেরিয়ে, চারপাশের হাওয়ায় ভেসে আসছে। আরশান বলল, তোকে এখন ফেলে দিয়ে রাস্তায়? সাজ ঠোঁট কামড়ে বলল, আপনি ঠিক থাকতে পারবেন তো? রাত নেমে এসেছে, আকাশে আধখানা চাঁদ, চারপাশে ছড়িয়ে থাকা তারাগুলো সমুদ্রের উপর ঝিলিক দিয়ে পড়ছে। সাজ নামতেই ঠান্ডা হাওয়া এসে চুল উড়িয়ে দিল। চোখের সামনে দাঁড়িয়ে থাকা কাঠের তৈরি বাড়িটার দিকে তাকিয়ে সে কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইল। পুরো বাড়িটা উঁচু কাঠের দেওয়াল, বাদামি রঙের ছোঁয়া, জানালাগুলো কাচের তৈরি। ভেতরে ঢুকতেই কাঠের মেঝে হালকা শব্দে তুলল তাদের পায়ের নিচে। দেওয়ালে ঝোলানো লণ্ঠনের মতো লাইটগুলো পুরো ঘরটাকে একেবারে শান্ত পরিবেশে ভরিয়ে রেখেছে। কোথাও কোনো রকম জৌলুস নেই, তবুও কত সুন্দর। সাজ হাঁটতে হাঁটতে সামনে এগোলো, কাঠের আর কাচের বড় স্লাইডিং দরজাটা টেনে বাইরে বেরিয়ে এলো। পেছনের সাইডে বিশাল বেজ, কালো রাতের বুক চিরে সাদা ফেনা তুলে গর্জে উঠছে ঢেউগুলো। বাতাস একের পর এক ঝাপটা দিয়ে সাজের পা ভিজিয়ে দিল, চুল এলোমেলো করে দিল। চোখের সামনে অসীম সমুদ্র, কানে শুধু ঢেউয়ের শব্দ। সাজের বুক ভরে উঠল অনাবিল প্রশান্তিতে। হঠাৎ পেছন থেকে দুটো শক্ত বাহু তার কোমর ঘিরে ধরল। সাজ চমকে উঠে চোখ বড় করলো, কিন্তু সেই পরিচিত স্পর্শে মুহূর্তেই নিশ্চিত হয়ে গেল। বুকের পাশে পিঠ ঠেকে গেছে, উষ্ণ নিঃশ্বাস এসে গাছ হয়ে যাচ্ছে। আরশানের কণ্ঠ খুব কাছে থেকে ভেসে এলো, ভালো লেগেছে? সাজের ঠোঁটে হাসি ফুটে উঠল, চোখ সরিয়ে সমুদ্রের দিকে তাকিয়ে উত্তর দিল, জায়গাটা অনেক সুন্দর। আরশান মাথা নিচু করে আরো কাছে ঝুঁকলো। তোর চেয়ে সুন্দর কিছু নেই যদিও। সাজ মুখ ঘুরিয়ে আবারও সমুদ্রের দিকে তাকালো, কিন্তু বুকের ভেতরে কেমন অদ্ভুত এক টান অনুভব করছিল। ঢেউয়ের শব্দের সঙ্গে মিশে যাচ্ছিল তার দ্রুত হৃদস্পন্দন। কোমর থেকে আরশানের হাত সরিয়ে দিল। আমি একটু সামনে যাই। সে হালকা দৌড়ে বালুর ওপর দিয়ে গিয়ে দাঁড়ালো, যেখানে ঢেউ এসে ছুঁয়ে যাচ্ছে। হালকা পানির ছোঁয়ায় হেসে উঠল। চাঁদের আলোয় সমুদ্রটা একেবারে রূপকথার মতো লাগছিল। ঠিক তখনই এক ঢেউ এসে সাজের হাঁটু পর্যন্ত ভিজিয়ে দিল। সাজ চেঁচিয়ে উঠল, কি ঠান্ডা! এদিকে আয়, ঠান্ডা লাগবে তো। আরশান এগিয়ে এসে নিজের জ্যাকেটটা খুলে সাজের কাঁধে জড়িয়ে দিল। সাজ নিচু গলায় বলল, আমাকে নিয়ে এত ভাবেন কেন? আরশান বলল। ভাবা কি অপরাধ? সাজ প্রতি উত্তর করল না, শুধু নিঃশব্দে ধীরে ধীরে মাথাটা নামিয়ে দিল আরশানের বুকে। আরশানের বুকে ধুকপুকানি কানে ভেসে আসছে স্পষ্টভাবে। সাজ চোখ বুজে রইল। আরশানের হাত শক্ত হলো, আরো কাছে টেনে নিল সাজকে। ঠোঁটে নীরবে এক হাসি খেলে গেল। এই মুহূর্তে পৃথিবী থেমে গেলেও তার আপত্তি নেই। সমুদ্রের ঢেউ আছড়ে পড়ছে পাথরের গায়ে, সেই শব্দের ভেতর মিলেমিশে যাচ্ছিল আরশানের নির্ভর হাসি। সাজের অবস্থা অবশ্য একেবারেই উল্টো। হঠাৎ ভারসাম্য হারিয়ে ভিজে বালির ওপর পড়ে গিয়ে কোমর পর্যন্ত জল লেগে গেছে তার। ঠান্ডার শিহরণ কাঁপুনি ধরাচ্ছে শরীরে, অথচ সাহায্য করার বদলে ছেলেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা নিচ্ছে, আরো জোরে হেসে যাচ্ছে। অপরিণত শিশুর মতো খিলখিল করে প্রাণ খোলা অচিন্তনীয় উল্লাসে সাজ ভিজে শরীর জড়িয়ে শিউরে উঠল। কাঁপতে কাঁপতে চোখ তুলল তার দিকে, চোখের দৃষ্টিতে ক্ষোভের ঝিলিক, ঠোঁটে জমে থাকা অনুযোগ। ভেবেছিল আরশান দৌড়ে এসে হাত বাড়িয়ে দিবে, তাকে টেনে তুলবে ভিজে যাওয়া বালুর ফাঁদ থেকে, অথচ সে দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করছে তার বিপত্তি। কঠোর চোখে তাকিয়ে রাগে জ্বলতে জ্বলতে উঠল সাজ। আরশান হাসি সামলানোর চেষ্টা করলো বটে, কিন্তু সাজের রাগী চেহারা দেখে আবারও মুখ বাঁকা হয়ে গেল তার। হাসির ঝিলিক থামানো গেল না। সেই মুহূর্তে সাজের ভেতরটা দাউ দাউ করে উঠল। ঠান্ডার কাঁপুনির সঙ্গে মিশে গেল ভীষণ রাগ। আরশান তখনও হাসির রেশ সামলাতে না পেরে তবুও হাত বাড়িয়ে দিল, কিন্তু সাজ একবারও তার হাতের দিকে তাকালো না। নিজেই ঠোঁট কামড়ে দাঁত চেপে উঠে দাঁড়ালো। ভারী পদক্ষেপে ধপধপ শব্দ তুলে হাঁটা শুরু করলো। প্রতিটি নিঃশ্বাসে ভাসছে শীতল রাগ। ভেজা চুলের ফোঁটা কাঁদ বেয়ে পিঠে ঝরে পড়ছে অশ্রুবিন্দুর মতো।
আরশান দাঁড়িয়ে থেকে বুঝতে পারল সাজ সত্যিই রেগে আছে। এবার হাসি মিলিয়ে গেল তার মুখ থেকে। চোখ নামিয়ে একটু গম্ভীর হলো। কয়েক সেকেন্ড পর আরশান চুপচাপ সাজের পেছন পেছন হাঁটতে শুরু করলো। সাজ কাঠের সিঁড়ি বেয়ে উপরে গেল, কিন্তু আরশান সোজা তার পেছনে না গিয়ে ঘুরে গেল কিচেনের দিকে। ঠান্ডা জলে ভিজে থাকা সাজের গায়ে ঠান্ডা লেগে যাবে, এই চিন্তাটায় প্রথম মাথায় এলো তার। তাই চুপচাপ কফির পাত্রটা নামিয়ে গরম জল বসিয়ে দিল। ধোয়া ওঠা কফি তৈরি করবে। ভেজা কাপড় বদলে সাজ নতুন কাপড় পরে বিছানায় বসে আছে। রাগের আগুনে ভেতরটা তখনও ধিক ধিক করছে। একবারও নিচে নামার চেষ্টা করলো না, ইচ্ছে করে নিজেকে আড়াল করে রেখেছে চার দেওয়ালের ভেতর। আরশান কফি বানিয়ে উপরে ওঠে। রুমে ঢুকে সাজকে দেখে থমকে দাঁড়ায়। বিছানায় বসে আছে সে, মুখটা ফুলিয়ে রাখা, চোখে এক রাশ অভিমান। নীরবতা ভাঙল আরশানি। টেবিলের উপর কফির কাপ রেখে শান্ত কণ্ঠে বলল, এটা খেয়ে নে, ভালো লাগবে। সাজ আরশানের দিকে ফিরেও তাকালো না। নিঃশব্দে হাত বাড়িয়ে মগটা তুলে নিল। ধোয়া ওঠা কফি হাতের মুঠোয় এলো। উষ্ণতার ছোট্ট পরশ ছড়িয়ে দিল আঙ্গুলে। কফির শেষ চুমুকটুকু নিয়ে সাজ ধীরে ধীরে বারান্দায় এসে দাঁড়ালো। সমুদ্রের ঢেউয়ের শব্দ কানে ভেসে আসছে। আকাশে ঝুলে থাকা চাঁদের আলো বালুর উপর রূপালি ছটা ছড়িয়ে দিয়েছে। বাতাসে ভিজে শীতল, তার চুল উঠছে হালকা হাওয়ায়, কিন্তু ঠোঁট শক্ত করে চেপে দাঁড়িয়ে আছে, মন ভরা অভিমান আর রাগে। তখন পেছন থেকে হালকা পায়ের শব্দ পেল। বুঝতে একটুও দেরি হলো না, আরশানি আসছে। বুকের ভেতর এক ছটকা খেলেও সাজ তা প্রকাশ করলো না। চোখ নামিয়ে বারান্দা থেকে দ্রুত ফিরে গিয়ে রুমে ঢুকে পড়ল। আরশানের ঠোঁটে এক ফালি কুটির হাসি খেলে গেল। রাগের ঝড়টা এখনো একটুও থামেনি, বরং আরো যেন বেড়েছে, বুঝতে আর বাকি নেই। সাজ কিছু বুঝে ওঠার আগেই মুহূর্তেই তাকে কোলে তুলে নিল আরশান। সাজ চমকে উঠল। কি করছেন? নামান আমায়। আরশান কোনো কথা না বলে ধীর ভঙ্গিতে বিছানায় বসে পড়ল। সাজকে তার কোলে বসিয়ে দিল। এক হাতে শক্ত করে জড়িয়ে ধরল তার নরম কোমর। সাজ ছটফট করছে, হাত পা ছুঁড়ে মুক্ত হওয়ার চেষ্টা। চোখে রাগের ছিরিক, মুখে লালচে অভিমান, কিন্তু আরশানের হাত অটল। সাজ ছটফট করতে করতে হঠাৎ রাগে আরশানের কাঁধ আঁকড়ে ধরল। হাতের নখ গেঁথে দিল চামড়ায়। আরশান কুঁচকে উঠল না, বরং ঠোঁটের কোণে আরো চওড়া হাসি খেলে গেল। আরো শক্ত করে জড়িয়ে ধরল তাকে। গলা ঝুঁকিয়ে মৃদু কণ্ঠে বলল, সিন্ড্রেলার এত রাগ কই থেকে আসছে? সাজ আরো জোরে ছটফট করতে লাগলো। গলা কেঁপে উঠল তার চাপে। নামান আমাকে। ছাড়িয়ে নে। জানালার পর্দা নরম বাতাসে দুলছিল, আর তার ফাঁক দিয়ে ঢুকে আসছিল আলো। বাতাসে মিশে আছে সমুদ্রের হালকা নোনা ধরা গন্ধ। সেই শান্ত পরিবেশের ভেতরেই হঠাৎ ভাঙন ধরল সাজের রাগী ধপধপ শব্দে। মুখমণ্ডলে নেই কোনো প্রশান্তি, মুখটা গম্ভীর রাগে টকবক করছে। ধপধপ শব্দ তুলে রুম থেকে বেরিয়ে এলো সে। চোখে মুখে অভিমান ঝরে পড়ছে। তার ঘুমের সঙ্গে আরশানের এত শত্রুতা কেন? একটু বেশি ঘুমালে কি পৃথিবী উল্টে যায়? রাতভর তাকে ঠিকমতো ঘুমাতে দেয়নি, আর ভোর হতে না হতে আবার তাকে জাগিয়ে তুলেছে। একটু বেশি ঘুমালে কি হতো? এতে তার পৃথিবী তো আর ভেঙে পড়তো না। মনে মনে গজ গজ করতে করতে বেরিয়ে এলো সাজ। পেছন পেছন আরশানও আসছে। ঠোঁটের কোণে চেনা দুষ্টুমি ঝুলছে, চোখে খেলা করছে একরাশ হাসি। কিন্তু হঠাৎ সবকিছু এক মুহূর্তে বদলে গেল। সাজ হোঁচট খেল। এক নিমিষে ভারসাম্য হারিয়ে সামনে পড়তে গিয়েও দুই হাত মাটিতে ভর দিয়ে নিজেকে সামলে নিল। মুহূর্তেই তার লম্বা চুল এলোমেলো হয়ে মুখ ঢেকে দিল। আরশান এক মুহূর্তের জন্য থমকে গেল, তারপর আচমকা হেসে উঠল। সাজের বুকটা ভার হয়ে গেল। লজ্জা, অস্বস্তি আর অভিমান একসাথে চেপে বসলো। এত ভঙ্গুর অবস্থায় দাঁড়িয়ে থাকতে না পেরে হঠাৎই কান্না চলে এলো চোখে। বড় বড় অশ্রুবিন্দু গড়িয়ে পড়লো তার গাল বেয়ে। আরশানের হাসি ধীরে ধীরে মিলিয়ে গেল। মুহূর্তেই দৌড়ে এলো। মুখের দুষ্টু হাসি তখনও টিকে ছিল, কিন্তু চোখে ভেসে উঠল দুশ্চিন্তা। কি হয়েছে? ব্যথা পেয়েছিস নাকি? কোথায় লেগেছে? আমাকে দেখতে দে। সাজ কোনো উত্তর দিল না, কেবল অশ্রু গড়িয়ে পড়ছিল গাল বেয়ে। আরশানের বুকটা হঠাৎ কেমন করে উঠল। সে এক মুহূর্ত দেরি না করে সাজকে কোলে তুলে নিল। হাঁটতে হাঁটতে লিভিং রুমের বড় গোল সোফার দিকে গেল। সেখানে বসে ধীরে ধীরে সাজকে তার কোলে নামিয়ে রাখলো। এখন বল, কোথায় লেগেছে? বেশি ব্যথা পেয়েছিস? সাজের চোখ দুটো এখনো কান্নার জন্য ভিজে আছে। আরশান ঝুঁকে এসে তার মুখটা দেখার চেষ্টা করে। কোথায় লেগেছে বল। সাজ মাথা নেড়ে মৃদুস্বরে বলল, লাগেনি। এরপরে সাজ দু হাত তুলে আরশানের গলা জড়িয়ে ধরল। ভেজা চোখ থুতনির কাছে লুকিয়ে রাখলো। কণ্ঠ কেঁপে উঠল, আমাকে একটুও ভালোবাসেন না? আরশানের ঠোঁটের কোণে হাসি ফুটল।
চোখ নরম হয়ে এলো। ধীরে ধীরে বলল, তাহলে তোকে ছাড়া থাকতে পারে না কেন? সাজ এবার আরশানকে আরো শক্ত করে জড়িয়ে ধরল। দুই হাত আরশানের গলা আঁকড়ে ধরে রাখলো। হঠাৎ কোমরে দৃঢ় স্পর্শ পেতে সাজ চমকালো। আরশানের হাত তখন ধীরে ধীরে নামলো সাজের কোমরে। কোমরের ওপর আরশানের শক্ত উষ্ণ হাত যেন পাষাণ শিকল। সূক্ষ্ম কোমরের বাঁক স্পর্শ করতেই কেঁপে উঠল। সাজের আঙ্গুল তখন মুঠি হয়ে আঁকড়ে ধরল আরশানের কাঁধের শার্ট, কিন্তু আরশানের হাত স্থির নয়। শক্তিশালী বেখেয়ালি হাতগুলো নিজের খেয়ালে ঘুরে বেড়াচ্ছে। ধীরে ধীরে নেমে এলো সাজের পেটের দিকে। সাজের শ্বাস রুদ্ধ হয়ে উঠল। কোমল তুলতুলে পেটের ওপর সেই খাবার মতো হাত বসতেই তার শরীরে অদ্ভুত কাঁপুনি জাগলো। তার ছোটখাটো শরীর মোচড় দিয়ে পালাতে চাইলো আরশানের শক্ত বুক থেকে। নিঃশ্বাস কেঁপে উঠল, কিন্তু পরের মুহূর্তে আরশানের বাহু তাকে আরো শক্ত করে জাপটে ধরল। তখন কাপা কণ্ঠ এলো, আরশান, হুম, ক্ষুধা লেগেছে। আরশানের হাত থেমে গেল। নিঃশ্বাস ফেলে সাজকে ছাড়লো। দুই হাত দিয়ে তাকে ধীরে ধীরে বসিয়ে দিল বড় গোল সোফায়। বস, আমি নিয়ে আসছি। সাজ সোফায় হেলান দিল। চোখ দুটো এখনো কিছুটা লাল, কিন্তু তার ঠোঁটে হালকা এক চোরাগুপ্তা হাসি খেলা করছিল। তখনই টেবিলের ওপর রাখা আরশানের ফোনটা কাঁপতে শুরু করলো। কৌতূহলী হয়ে ফোনটা হাতে নিল। স্ক্রিনে মাম লেখা। চোখ ভিজে উঠল সাজের। কত বছর কথা হয়নি, কতদিন দেখা হয়নি। বুকের ভেতর জমে থাকা একরাশ শূন্যতা হঠাৎ ভরে উঠল। কত বছর হয়ে গেল মৌসুমী বেগমের সঙ্গে তার কথা হয়নি। দ্বিধা না করে সে ভিডিও কল রিসিভ করে ফেলল, কিন্তু ওপাশে মৌসুমী বেগম হকচকিয়ে গেলেন। থমকে তাকিয়ে রইলেন ফোনের দিকে, কারণ তার ছেলের ফোনে তিনি কোনো বিদেশি অচেনা মেয়েকে দেখছেন। ভ্রু কুঁচকে উঠল, ঠোঁট শক্ত হয়ে এলো। চোখে মুখে এক ধরনের সন্দেহ ছড়িয়ে পড়ল। কে মেয়ে? কেন আমার ছেলের ফোন ধরেছে? সাজ নরম হেসে তাকিয়ে রইল, কিন্তু কোনো কথা বলল না। সেই মিটিমিটি হাসিটাই মৌসুমী বেগমকে আরো অস্বস্তিতে ফেলল। হঠাৎ মৌসুমী বেগমের পাশে বসে থাকা অর্ণব বলে উঠল, এই অর্ণব, তুই কার কাছে ফোন দিয়েছিস? অর্ণব মাথা চুলকাতে চুলকাতে বলল, আমি তো ভাইয়ের কাছেই ফোন দিয়েছি। মৌসুমী বেগম রাগ সামলাতে না পেরে ঝট করে বললেন, তাহলে এই বিদেশি মেয়েটাকে আরশানের ফোন কোথায় পেল? অর্ণব ফোনটা নিজের হাতে নিল। পর্দার দিকে তাকিয়ে কিছুক্ষণ স্তব্ধ হয়ে থাকলো। ওপাশে মিটিমিটি হেসে থাকা সাজকে দেখে কৌতুক মাখা কণ্ঠে বলে উঠল, দেখেছো মা, ভাইয়া নিশ্চয়ই কারো মেয়ে নিয়ে গেছে, আমাদের ভুলে গেছে। ভাইয়া আমাদের ভুলে গেছে মা। অর্ণবের কথা শুনে মৌসুমী বেগম রাগে ফুঁসে উঠলেন। এক ঝটকায় অর্ণবের হাত থেকে ফোনটা কেড়ে নিলেন। কপালে ভাঁজ নিয়ে কঠিন কণ্ঠে বললেন, আমার ছেলে মোটেও এমন না। তারপর ফোনের ওপাশে সাজের দিকে সরাসরি তাকালেন তিনি। গলায় কড়া সুর এনে বললেন, এই মেয়ে, তুমি কে? আমার ছেলের ফোন ধরেছ কেন? সাজ কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে রইল তার দিকে। ঠোঁটের কোণে আবারও সে স্নিগ্ধ হাসি ফুটে উঠল। চোখে জমে থাকা অশ্রু ঝিলিক স্পষ্ট হয়ে উঠল স্ক্রিনে। সাজ বলল, এই মেয়ে করছো কেন ফুপি? আমি সাজ। মৌসুমী বেগম হঠাৎ চুপ হয়ে গেলেন। তাকিয়ে রইলেন অনেকক্ষণ। ভাবতেই পারছেন না এটা যে ছোট্ট সাজ। চোখে ঝিলমিল জল জমে উঠল। ঠোঁট কাঁপছিল, কণ্ঠ ভাঙা হয়ে এলো। সাজ, হ্যাঁ ফুপি। কত বড় হয়ে গেছিস রে, আমাদের মনে আছে তোর? সাজের গলার স্বর নরম হয়ে গেল, চোখে অশ্রু জমে উঠল। ভুলে যাইনি ফুপি, তোমাদের অনেক মনে পড়ে। মৌসুমী বেগম আঙ্গুল দিয়ে চোখের কোণ মুছে নিলেন। তিনি অস্থির গলায় বললেন, তুই হঠাৎ কোথায় হারিয়ে গেলি রে? কই, কোনো খবর পাইনি। যাক, তুই ঠিক আছিস, এটাই সবচেয়ে বড় কথা। সাজ কিছুক্ষণ চুপ করে রইল। তার চোখও ভিজে উঠল। তখনই অর্ণব ফোনটা মায়ের হাত থেকে নিয়ে উকি দিয়ে সামনে এলো। কি রে, আমাকে ভুলে গেছিস নাকি? সাজ হালকা হেসে মাথা নেড়ে বলল, একদম না, ভুলে যাওয়া এত সহজ অর্ণব ভাইয়া। অর্ণব খুশিতে হেসে উঠল। তুই দেখি বড় হয়ে গেছিস, আগের মতো আর ছোট্ট দুষ্টু মেয়ে নেই। সাজ এখন বড় হয়ে গেছে, নট আ লিটল গার্ল। সাজের কথায় মৌসুমী বেগম আর অর্ণব দুজনেই হেসে উঠলেন। বিকেলের মিষ্টি রোদ জানলার কাজ ভেদ করে ঘরে ঢুকছে। হালকা হলুদ আভা পড়েছে। মেহুলদের বাসাটা সবসময় প্রাণবন্ত থাকে, তবে আজ একটু আলাদা, কারণ নিকো অসুস্থ, জ্বরে কাবু হয়ে বিছানায় শুয়ে আছে। সবাই আজ ওর খোঁজ খবর নিতে এসেছে। নিকো বিছানায় শুয়ে আছে, কপালে হালকা ভাঁজ। বিছানার পাশে চেয়ারে টেনে বসেছে মীরা বা সাজ। দুজনেই নিকোর পাশে বসে ওর হাত ধরে আছে। সাজ নরম গলা জিজ্ঞেস করে, কেমন আছে এখন নিকো? নিকো ঠোঁট বাঁকায়, মুখটা বিরক্তিতে লালচে হয়ে আছে।
কিছুই ভালো লাগছে না। সবাই কেন আমার রুম ভর্তি করেছে বুঝি না। আমার তো বিশ্রাম দরকার। পাশে সোফায় বসে আছে আরশান, জায়রান আর নির্ভান। নির্ভান একটু নড়ে চড়ে বসে, মুখে হাসি ফুটিয়ে এগিয়ে আসে নিকোর দিকে, হাতটা বাড়িয়ে কপাল ছুতে যায়। জ্বর কি কমেছে? নিকো চোখ কুচকে তাকালো, কপালে ভাঁজ ফেলল। রাবিশ, তুই এসেছিস কেন? বলেছিলাম তোকে না আর আসতে, তাও আসলি কেন? নির্ভান থতমত খেয়ে যায় না, স্বাভাবিক ভঙ্গিতে কাজ ঝাঁকিয়ে বলে, আমাকে দেখলেই এমন করিস কেন? জিগরে দোষ না হয়ে 1 নম্বর শত্রু হয়ে যাচ্ছে। নিকো চোখ ঘুরিয়ে নেয়, বিছানায় কম্বল টেনে নেয় মুখের উপর। তুই থাকলে আমার জ্বর আরও বাড়বে। সাজ তখন হেসে বলে, আসলে ব্যাপারটা অন্যরকম। নিকো মেহুলকে খুব ভালোবাসে, তাই আশেপাশে অন্য কেউ থাকলে সেটা একদমই পছন্দ করে না। ও মনে করে মেহুল অন্য কারোর সাথে থাকলে ওকে তখন কম ভালোবাসবে। আগে আমার সাথেও এমন করতো। আমি মেহুলের পাশে থাকলে নিকো এসে মাঝখানে দাঁড়িয়ে যেত, আমাকে দূরে সরিয়ে দিত, কিন্তু এখন আর করে না। মীরা বৌমুচকি হেসে মাথা নাড়ল। হ্যাঁ, কয়েকদিন যাক, নিকো আপনার সাথেও আর ঝগড়া করবে না। এখনো বাচ্চা ছেলে, তাই এসব করছে। সাজ হাসতে হাসতে নিকোর মাথায় হাত বুলিয়ে দিল। দেখলি নিকো, সবাই তোকে কত ভালোবাসে, ঝগড়া করে লাভ নেই, শুধু রাগ বাড়ছে। তখন হাতে এক ট্রে ভর্তি নাস্তা নিয়ে ভেতরে ঢুকলো মেহুল। ট্রের ওপর ধোয়া ওঠা স্যুপ, টোস্ট আর ফল সাজানো আছে। মেহুলের ঠোঁটে নরম হাসি লেগে আছে। কি হলো, এখানে পার্লামেন্ট বসেছে নাকি? সবাই হেসে ফেলল। জায়রান বলল, আমরা তো শুধু প্রেস কনফারেন্স নিচ্ছি। কেমন আছে আমাদের ছোট প্রেসিডেন্ট? নিকো মুখ ভার করে বসেছিল, কিন্তু মেহুলকে দেখে চোখ চকচক করে উঠল। আপু ওদের বলো না আসতে, এটা সবাই আমাকে বিরক্ত করছে। মেহুল ট্রে বিছানার পাশে ডাকলো, তারপর নিকোর কপালে হাত রাখলো। জ্বর কিছুটা কমেছে, কিন্তু এখনো পুরোপুরি যায়নি। ঠিকঠাক খেতে হবে। মেহুল এগিয়ে এসে স্যুপটা হাতে নিয়ে চামচে তুলে ধরল। 1 চামচ খেয়ে দেখ, ভালো লাগবে। সকাল থেকে তো কিছু খেলি না। নিকো মুখ ফিরিয়ে নিল। না, আমি এটা খাবো না। সাজ কাছে এগিয়ে গিয়ে নরম গলায় বলল, খাবে না? আচ্ছা তাহলে আমি খাই। সাজ চামচটা নিজের মুখের কাছে নিয়ে গেল। নিকো তৎক্ষণাৎ সোজা হয়ে বসে উঠল। না না, এটা আমার, তুমি খেও না, আমি খাবো। সবাই যখন নিকোকে নিয়ে হাসি ঠাট্টা আর খুনসুটি করছে, তখন নির্বাণ অনেকক্ষণ ধরে চুপচাপ মেহুলের দিকে তাকিয়েছিল। মেয়েটা একবারও ওর দিকে চোখ তুলল না। মেহুল ব্যস্ত নিকোকে স্যুপ খাওয়াতে, তার মাথায় হাত বুলিয়ে আদর করতে, কখনো আবার সাজকে কিছু বলে হাসছে, কখনো মীরাবকে সাহায্য করতে ডাকছে। অমন উদাসীনতা দেখে নির্বাণের ভেতরে শূন্যতা জমে উঠল। সবকিছু জীবনে পাওয়া যায় না, সবকিছু চাইলে হাতে মিলে না। মেহুল ওর সাথে কথা বলছে না, ওর দিকে তাকাচ্ছে না। নির্বাণ জানে জোর করে কিছু পাওয়া যায় না, ভালোবাসা কখনো চাপিয়ে দেওয়া যায় না। হয় আসে, না হয় আসে না। যদি জোর করে কিছু পাওয়ার চেষ্টা করে, তাহলে সেটা কেবল একতরফা হয়ে যাবে। সে তো মেহুলকে বন্দি করতে চায় না, তার স্বাধীনতা কেড়ে নিতে চায় না। নির্বাণ ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে মনে মনে বলল, খুশি থেকো মেহুল, আমার প্রাপ্য না হলেও তুমি সুখী হলেই আমি তৃপ্ত। সবাই বেশিক্ষণ আর দেরি করেনি। হাসি ঠাট্টা গল্পগুজব শেষে সকলে বেরিয়ে পড়ল। শহরের রাস্তাগুলো অল্প আলোয় ভরেছে। মীরাব আর জায়রান হাত নেড়ে বিদায় জানিয়ে অন্য গাড়িতে উঠে পড়ল। অন্যদিকে সাজ, আরশান আর নির্ভান উঠল দ্বিতীয় গাড়িতে। গাড়ির চাবি হাতে নিয়ে নির্ভান সামনের সিটে বসে স্টিয়ারিং ধরল। গাড়ির হেডলাইট জ্বলে উঠতেই অন্ধকার রাস্তায় আলো কেটে গেল। পেছনের সিটে পাশাপাশি বসেছে সাজ আর আরশান। বাইরে আকাশে ধীরে ধীরে রাত নামছে। অল্প বাতাসে গাছের ছায়া ঝাপসা হয়ে ছুটে যাচ্ছে। কিছুক্ষণ পর গাড়ি এসে থামলো সাজের বাড়ির সামনে। আরশান মুচকি হাসলো, ঠোঁটে আঙ্গুল ছুঁয়ে এক ফ্লাইং কিস ছুড়ে দিল। সাজ লজ্জায় একটু হেসে মাথা নিচু করে দ্রুত ভেতরে চলে গেল। দরজা বন্ধ হওয়ার সাথে সাথে আরশান চোখ সরালো না। যতক্ষণ না সাজ ভেতরে ঢুকে যায়, ততক্ষণ দৃষ্টি আটকে রইল। তখনই আরশানের খেয়াল হলো নির্ভান রিয়ার ভিউ মিররে তাকিয়ে সব দেখছে। আরশান ভ্রুকুচকে বলল, এভাবে তাকাস না রে, নজর লাগিয়ে দিবি তো। নির্ভান সঙ্গে সঙ্গে হেসে ফেলল। স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে বলল, শালা, তোদের ওই জিন্দেগি। আর তোর? আমার শুধু গাড়ি চালানোর জন্যই আছে মনে হয়। চিন্তা করিস না, আমি তোকে বলবো তোর জন্য বউ খুঁজতে।
সাজ চোখ বড় বড় করে তাকিয়ে আছে ল্যাপটপের দিকে, চোখের সামনে ফাঁকা ডকুমেন্ট, অথচ ঘড়ির কাঁটা নির্দয় গতিতে ছুটছে। কালকে অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার শেষ দিন, অথচ সে এখনো এক লাইনও লিখতে পারেনি। মাথার মধ্যে এক গাদা অজুহাত ঘুরছে। এমন সময় ভিডিও কল আসে আরশানের। ফোনটা রিসিভ করতেই দেখা গেল আরশানের মুখ। আরশান ভ্রুকুচকে তাকিয়ে বলে উঠল, মুখটা এমন করে রেখেছিস কেন? কালকে অ্যাসাইনমেন্টের লাস্ট ডেট, আমি এখনো শুরু করিনি। সাজ হেসে আবারও ফোনটা একটু কাছে টেনে আনলো। আচ্ছা, একটা কাজ করুন, আমার অর্ধেক অ্যাসাইনমেন্ট আপনি করে দিন প্লিজ। কি এখনো পড়ার ফাঁকিবাজি শুরু করলে? আগে তো পড়তে বসলে তোর হঠাৎ হাত ব্যথা, মাথা ব্যথা, মুখ ব্যথা পর্যন্ত শুরু হয়ে যেত। একদম মাস্টার ফাঁকিবাজ। সাজ সঙ্গে সঙ্গে বলল, মোটেও না, আমি কখনো এমনটা করিনি। আমাকে মিথ্যুক বানিয়ে ফেললে? এই জন্যই তো সবকিছু রেকর্ড করে রাখা উচিত ছিল তখনকার কাণ্ডগুলো। প্রমাণ থাকলে আজকে মুখে মুখে পাল্টা জবাব দিতে পারতিস না। সাজ ঠোঁট কামড়ে লজ্জা লুকাতে ল্যাপটপের কিবোর্ডে মন দিল। তড়িঘড়ি টাইপ করতে শুরু করলো। আরশান চুপ করে তাকিয়ে রইল স্নিগ্ধ মুখটার দিকে। চোখে দৃষ্টি আটকে গেছে তার মসৃণ কপালে, নরম ভ্রু রেখায় আর ঠোঁটের কোণার মায়াবী বাঁকে। প্রতিটি নিঃশ্বাসের সাথে আরো কাছে টেনে নিচ্ছে তাকে, অথচ দূরত্বে লুকিয়ে রাখা টানও আছে। চোখের গভীরে যে শান্ত স্বপ্নিলতা, তাতে হারিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। আরশান বুঝতে পারল এটা তার অস্থিরতার প্রতিচ্ছবি, তার আকাঙ্ক্ষার উত্তর, আর এক অদম্য টান যেটা তাকে থামতে দেয় না। সাজ অস্থির হয়ে গেল। কি হলো, এতক্ষণ ধরে তাকিয়ে আছেন কেন? আরশান ঠোঁটে মৃদু হাসি টেনে বলল, তোর এই সিরিয়াস হওয়ার ভানটা না দেখতে ভালোই লাগে। মনে হয় কোনো বড় প্রফেসর হবে এখনই, অথচ 5 মিনিট পরে বলবি কিছু বুঝতে পারছি না। সাজ ভ্রুকুচকে বলল, আপনি আমাকে একদম সিরিয়াসলি নেন না। নিলাম তো, তোর এই হাসি, অস্থিরতা সবই সিরিয়াসলি নেই আমি। এমন বলে আমি অ্যাসাইনমেন্ট শেষ করতে পারবো না। ঠিক আছে কর, আমি শুধু তাকিয়ে থাকবো। সাজ ভ্রু তুলে বলল, তাকিয়ে থাকবেন কেন? কারণ এইভাবেই সবচেয়ে ভালো লাগে তোকে দেখতে। সাজের গা লাল হয়ে উঠল। সে চোখ ফিরিয়ে ল্যাপটপের দিকে তাকালো, যেন খুব মন দিয়ে কাজ করছে, অথচ ভেতর ভেতরে তার মনে হচ্ছে অ্যাসাইনমেন্টের থেকেও বেশি জটিল হয়ে উঠছে আরশানের কথাগুলো। বহুদিন পর ঠিক সময়ে ভার্সিটিতে এসেছে। সকাল থেকে সাজের মনটা বেশ ফুরফুরে। সকালের ক্লাসগুলো ঠিকঠাক করেছে, আর সবচেয়ে বড় কথা অ্যাসাইনমেন্টও জমা দিয়েছে। এজন্যই সাজের মুখে একরাশ তৃপ্তির হাসি। ক্লাস শেষে মেহুলকে নিয়ে গেটের দিকে বের হলো। হালকা রোদ পড়ছে চারপাশে। তখনই হঠাৎ করে সাজার মেহুলের সামনে দাঁড়িয়ে গেল কয়েকজন অপরিচিত লোক। তাদের পরনে সাদা কালো শার্ট প্যান্ট, গম্ভীর চেহারা আর আচরণে কেমন বডিগার্ডের মতো একটা ভাব। একজন সামনে এসে বলল, আপনার নাম কি এলিশা? সাজ এক মুহূর্তের জন্য থমকে গেল, চোখ বড় বড় করে মেহুলের দিকে তাকালো, তারপর লোকটার দিকে ফিরে উত্তর দিল, জি। লোকটা ভদ্রভঙ্গিতে মাথা নেড়ে বলল, আরশান স্যার আমাদের পাঠিয়েছে আপনাকে নিয়ে যেতে। সাজ চমকে উঠল। সকালে বা গত রাতেও তো কিছুই বলেনি, তাহলে হঠাৎ করে লোক পাঠালো কেন? কিন্তু পরক্ষণেই তার ঠোঁটে একচিলতে হাসি ফুটল। হয়তো সারপ্রাইজ দেওয়ার জন্যই বলেনি। মেহুল হেসে কনুই দিয়ে সাজকে খোঁচা দিয়ে বলল, দেখ, তোর জন্য ভিআইপি গাড়ি পাঠিয়েছে। সাজ হেসে চোখ পাকালো, তবে মনে মনে আনন্দ লুকাতে পারল না। এত আয়োজন নিশ্চয়ই কোনো বিশেষ কিছুর জন্য। লোকগুলো আবার বলল, চলুন, গাড়ি রেডি আছে। সাজ হালকা মাথা নেড়ে সম্মতি দিল। মেহুলের দিকে তাকিয়ে বলল, আমি যাই তাহলে, পরে ফোনে কথা হবে। হ্যাঁ ঠিক আছে, সাবধানে যাস। গেটের বাইরে দাঁড়িয়ে থাকা বড় কালো ঝকঝকে গাড়িটার দিকে এগুলো সাজ। গাড়ির কাজ গাঢ় কালো হওয়ায় ভেতরটা বোঝা যাচ্ছিল না। গাড়ির সামনে আরেকজন দাঁড়িয়ে দরজা খুলে দিল ভদ্রভাবে। সাজ ধীরে ধীরে গাড়িতে ওঠে। গাড়ি ধীরে ধীরে গেট ছেড়ে সামনে এগোতে লাগলো। বিকেল গড়িয়ে রাত নেমেছে। ঘড়ির কাঁটা তখন রাত 10টা ছুঁই ছুঁই। রাস্তার ল্যাম্পপোস্টের হলুদ আলোয় আশেপাশের রাস্তাগুলো ফাঁকা লাগছে। চারপাশে অন্ধকার নেমে এসেছে, কিন্তু সাজের খোঁজ নেই। একটু আগে সফি ফোন দিয়েছে জায়রানের কাছে। সাজ এখনো বাড়ি ফিরেনি। জায়রান একটু আগে মেহুলকেও ফোন দিয়েছে। তড়িঘড়ি করে সে আরশানকে ফোন করলো। ফোন ধরতে জায়রান তড়িঘড়ি করে বলল, সাজ কি তোর কাছে? আরশান অবাক গলায় বলল, না, কেন? আন্টি ফোন দিয়েছে, সাজ এখনো বাড়িতে যায়নি, ফোনও বন্ধ দেখাচ্ছে। আরশানের চোখের ভ্রু কুঁচকে গেল। আজকে তো সাজ আমার কাছে আসেনি।
একটু আগে মেহুল যে বলল তুই নাকি গাড়ি পাঠিয়েছিলি ভার্সিটিতে ওকে আনতে। কি বলছিস? আশ্চর্য, আমি গাড়ি কেন পাঠাবো? আমি তো কাউকে পাঠাইনি। জায়রান কপালে হাত বুলিয়ে থমকে গিয়ে বলল, তাহলে গেল কোথায়? যদি তুই গাড়ি না পাঠাস তাহলে সাজকার গাড়িতে উঠলো। আশানের মাথায় চিন্তার ঝড় বইছে। একটার পর একটা প্রশ্ন তাকে ছিন্ন ভিন্ন করে দিচ্ছে। সাজ কার গাড়িতে উঠল? কোথায় যেতে পারে? নাকি কেউ ইচ্ছে করে তাকে নিয়ে গেছে? চোখের সামনে ভেসে উঠছে সাজের হাসি মাখা মুখ। চিন্তা করতে গিয়ে বুকটা কেঁপে উঠল। যদি কোনো বিপদ ঘটে থাকে। আর দেরি করলো না, গাড়ির চাবি তুলে নিয়ে বেরিয়ে পড়ল। রাতের নিস্তব্ধ রাস্তায় তার গাড়ির ইঞ্জিনের শব্দ আরো কর্কশ লাগছিল। স্টিয়ারিং আঁকড়ে ধরে ভেতরে যে অস্থিরতা জমে উঠেছে ঢেউয়ের মতো। অন্ধকার আধো আলোয় দেওয়ালের রঙও ধূসর দেখাচ্ছে। সাজ বসে আছে, মুখ ভরা বিরক্তি আর চোখে রাগ। একটু আগেই ওর জ্ঞান ফিরেছে, ঠোঁট শক্ত করে চেপে রেখেছে। চারপাশে ঘড়ির কাঁটার টিকটিক শব্দ ছাড়া আর কোনো আওয়াজ নেই। তার সামনে এরিক নির্লজ্জ ভঙ্গিতে বসে আছে। এক ফোঁটা অনুশোচনা নেই চোখে মুখে, ঠোঁটে বাঁকা হাসি। ওর ব্যাগটাও এরিক তার কাছে থেকে নিয়ে রেখেছে। নির্লজ্জ হাসিটা দেখে সাজের গা ঘিন ঘিন করে উঠল। আমাকে এখানে এনেছিস কেন? এরিকের হাসিটা আরো চওড়া হলো। সে ধীরে ধীরে সাজের দিকে এগিয়ে এলো, পাশে রাখা চেয়ারে বসে বলল, তোর লাভারকে জ্বালানোর জন্য। শালার তেজ বেশি না? এরিক দাঁতে দাঁত চেপে বলল, আমার গায়ে হাত তোলার সাহস দেখিয়েছে। এত বড় সাহস তো তাকে কেউ দিতে পারে না। কি করবি? কিছু করার ক্ষমতা কি তোর আছে? এরিকের ঠোঁটের কোনায় হাসিটা আরো চওড়া হলো। শুধু দেখতে থাক কতটুকু ক্ষমতা আমার। আজ থেকে তোর লাভারকে আমি প্রত্যেকটি মুহূর্তে জ্বালাবো। এরিক তার কথা থামিয়ে একটু হাসল। আর তুই কিছু করতে পারবি না, কারণ তুই এখন আমার হাতের পুতুল, আমার জিম্মি। তোর চোখের সামনে তার পতন হবে, আর তুই শুধু অসহায়ভাবে দেখবি। তুই দেখতে পারবি তোর ভালোবাসার মানুষটা কিভাবে একটু একটু করে শেষ হয়ে যাচ্ছে। সাজ দাঁত চেপে নিজের ভয়কে আড়াল করে রাখলো। এরিকের চোখে যে পাগলামি ভর করেছে সেটাও বুঝতে পারছে, কিন্তু তবুও পিছু হটার মেয়ের নয় সাজ। ঠোঁট কামড়ে উঠে দাঁড়ালো। সাজ এগিয়ে গিয়ে হঠাৎই জোরে হাত তুলে এরিকের গালে সপাটে একটা চড় বসিয়ে দিল। এরিকের চোখ মুহূর্তে লাল হয়ে গেল। রাগে তার বুক ধুকপুক করছে। সে সাজের দিকে ঝাঁপিয়ে পড়ে জোরে ধাক্কা দিল। অপ্রস্তুত সাজ পেছনে হোঁচট খেলো। তার হাত টেবিলের ধার ঘেঁষে গিয়ে লেগে গেল। এরিক দাঁত চেপে বলল, তোর এত সাহস? এরিক এগিয়ে আসে সাজের দিকে। সাজ এবার দুই হাত দিয়ে এরিকের চুল মুঠো করে টেনে ধরল। এরিক ব্যথায় কুকড়ে উঠল। চোখ ছোট হয়ে এলো যন্ত্রণায়। চেষ্টা করছিল সাজকে ছাড়াতে, কিন্তু সাজ এমনভাবে টেনে ধরেছে এরিক দাঁত কটমট করে। প্রচন্ড রাগে সাজকে আবারও ধাক্কা দিল। এবার সাজ আরো জোরে পড়ে গেল মেঝেতে। রাগে এরিকের চোখে তখন আর কোনো হুঁশ নেই। তার ভেতরের উন্মাদনা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। শ্বাস প্রশ্বাস অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। ঘাড়ে শিরা ফুলে উঠেছে। হঠাৎই তার চোখে পড়ল পাশে রাখা ভারী ফুলদানিটা। এক মুহূর্তের জন্য ভেবে দেখল না, হাত বাড়িয়ে সেটা তুলে নিল। সাজ তখন মেঝেতে পড়ে উঠে দাঁড়াতে চাইছিল। ঠিক সেই সময় এরিক ফুলদানিটা সজোরে তার মাথায় আঘাত করলো। সাজের মুখ থেকে তীব্র চিৎকার বেরিয়ে এলো। মুহূর্তেই তার কপাল ফেটে রক্ত ঝরে পড়ল গাল বেয়ে। চোখ ঝাপসা হয়ে এলো। ফুলদানির আঘাতে ভেঙে যাওয়া টুকরো মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে পড়ল। রক্তের ফোঁটা গড়িয়ে পড়ল সাদা টাইলসের ওপর। সাজ মেঝেতে হেলে পড়ে, তারপরে জ্ঞান হারায়। ফুলদানির আঘাতে সাজ মেঝেতে লুটিয়ে পড়তে চারিদিকে নিস্তব্ধতা নেমে এলো। সাদা টাইলসের ওপর দিয়ে গড়িয়ে পড়ছে লালচে রক্ত। ফোঁটা ফোঁটা হয়ে তা ছড়িয়ে যাচ্ছে। এরিক কিছুক্ষণ হাঁপাতে হাঁপাতে স্থির দাঁড়িয়ে থাকলো। তার হাতে এখনো ফুলদানির ভার। চোখ দুটো লাল হয়ে আছে রাগে, কিন্তু মুহূর্তের মধ্যে সেই রাগের জায়গা দখল করলো আতঙ্ক। সে তাকালো মেঝেতে পড়ে থাকা সাজের দিকে। মেয়েটার নিস্তেজ শরীর, রক্তমাখা কপাল দেখে হঠাৎই তার বুকটা ধক করে উঠল। ফুলদানিটা হাত থেকে ফেলে দিল। কর্কর শব্দে সেটা মেঝেতে গড়িয়ে পড়ল। দুপা পিছিয়ে গেল সে। কয়েক মুহূর্ত আগেও রাগে তার মাথায় আগুন জ্বলছিল, কিন্তু এখন সে রাগের জায়গায় এসেছে শীতল ভয়ের ছায়া। আতঙ্কে সে হাত দুটো কাঁপতে কাঁপতে নিজের শার্টে মুছল, কিন্তু রক্ত মুছল না, বরং আরো স্পষ্ট হয়ে উঠল। এরিকের বুকের ভেতর ধকধক করছে, শ্বাস দ্রুত হয়ে উঠেছে। সে এক পা দুই পা পিছিয়ে গিয়ে দরজার দিকে এগোলো। কাঁপতে কাঁপতে দরজার কপাটে হাত রাখতে দরজা খুলে গেল। আর দরজা খোলার সাথে সাথে এরিকের চোখ ছানা বড়া হয়ে গেল। সামনে দাঁড়িয়ে আছে আরশান। তার চোখ
ঠোঁট শক্ত হয়ে আছে। আরশানের পেছনে কয়েকজন পুলিশ। লোকেশন ট্র্যাক করে তারা এখানে পৌঁছেছে। এরিক এক মুহূর্তের জন্য নিস্তব্ধ হয়ে গেল, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। আরশান ধীরে ধীরে একবার এরিকের দিকে তাকালো, কিন্তু তারপরেই তার দৃষ্টি চলে গেল ভেতরের দিকে। ভেতরে মেঝেতে লুটিয়ে আছে সাজ, চারপাশে লালচে রক্তের ছাপ, তার চুল ভিজে গেছে রক্তে, নিস্তব্ধ প্রাণহীন দেহ। ওই দৃশ্য দেখে আরশানের বুক কেঁপে উঠল। সাজ, গলা ফেটে বেরিল শব্দটা। আর এক মুহূর্ত দেরি করল না, দরজা ফাঁক ঠেলে দ্রুত ভেতরে ঢুকে দৌড়ে গেল সাজের কাছে, হাঁটু কেড়ে বসে পড়ল তার পাশে। আরশান কাপা হাতে সাজের মাথা নিজের কোলে তুলে নিল, চোখে পানি জমে উঠেছে। সাজ, কি হচ্ছে তোর? দেখ, আমি এসেছি জান। আরশান সাজের ঠান্ডা গাল ছুঁয়ে ফিসফিস করে বলল, চোখ খুল প্লিজ, চোখ খুল সাজ, আমার দিকে একবার তাকা। কিছু হবে না তোর, আমি আছি, তোকে কিচ্ছু হতে দেব না। পাশে পুলিশ দ্রুত ঘরে ঢুকে এরিককে ধরে ফেলেছে। এরিক ভয় কুঁকড়ে গেছে, ঠোঁট নড়ছে কিন্তু কোনো শব্দ বেরোচ্ছে না। কিন্তু আরশান তখন শুধু সাজকেই দেখছে। তার চারপাশে শোরগোল হলেও তার দৃষ্টি আটকে আছে এক জায়গায়, সাজের নিস্তব্ধ মুখে। হাসপাতালের সাদা দেওয়ালের ঘড়ির কাঁটা ধীরে ধীরে এগোচ্ছে। সময় তখন রাত 1টা ছুঁই ছুঁই। চারপাশে কেবল অস্বস্তিকর নীরবতা। হাসপাতালের সামনে বসে আছেন সোফি। চোখ দুটো লাল হয়ে গেছে কান্নায়, ঠোঁট কাঁপছে বারবার। সোফির কাঁধে হাত রেখে বসে আছে মীরাব। সে সোফিকে আঁকড়ে ধরে রেখেছে, কিন্তু তার নিজের চোখও ভিজে গেছে। পাশে দাঁড়িয়ে আছে জায়রান, এক হাতে কপাল চেপে ধরেছে, চোখে উদ্বেগ স্পষ্ট। সময় যত গড়াচ্ছে ততই চাপা উত্তেজনা বেড়ে চলেছে। আরশান ফোনে কথা বলছে, ফোনের ওপাশে মৌসুমী বেগম। আরশান কথা বলতে বলতে হঠাৎ এক জায়গায় সাজ নামটা উচ্চারণ করে ফেলল। সোফির কানে শব্দটা বাজলো বজ্রাঘাতের মতো। তার ভ্রু কুঁচকে গেল, চোখ বড় হয়ে উঠল। প্রথমে নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না, চুপ করে কিছুক্ষণ তাকিয়ে রইল আরশানের দিকে। আরশান ফোনের ওপাশের কথোপকথন শেষ করে ধীরে ধীরে মোবাইলটা নামালো। তখনই সোফি দাঁড়িয়ে গেল। এত বছরের ভেতরে জমে থাকা রাগ ভরে উঠল। ধীর পায়ে হেঁটে সে চলে গেল আরশানের সামনে। সোফি থেমে গিয়ে গলায় চাপা কণ্ঠে বলল, কি নাম বললে? এক মুহূর্ত দ্বিধা করল না আরশান, বলে ফেলল, সাজ। সোফি চোখ সরু হয়ে এলো, দগদগে রাগে ফুঁসে ওঠা কণ্ঠে বলে উঠল, তাহলে তুমি মৌসুমী আপার ছেলে? আরশান মাথা নাড়ল। সোফির ক্ষোভে ভারী হয়ে উঠল। কেন এসেছো এখানে? আমার মেয়েকে আবার কেড়ে নিতে? এত বছর আমার থেকে আমার মেয়েকে দূরে রেখে স্বাদ মেটেনি, আবার কেড়ে নিতে এসেছো? আরশান এক মুহূর্ত স্থির হয়ে তাকালো সোফির দিকে, চোখে বিস্ময়। এসব কি বলছেন? সাজকে কেন আপনার থেকে দূরে রাখবো? উল্টো আপনি তোকে রেখে চলে গেছেন, আবার হুট করে নিয়ে আসলেন। সোফির মুখ ফ্যাকাশে হয়ে এলো, চোখের মনি বড় হয়ে উঠল। রেখে চলে গেছি মানে? আমি আমার মেয়েকে রেখে চলে যাব কেন? তোমার মা আমার মেয়েকে নিজের কাছে রেখে দিয়েছে, অথচ আমাকে বলেছে আমার মেয়ে মরে গেছে। কথা বলে সোফি হঠাৎ কেঁদে ভেঙে পড়ল, তার কাঁধ কাঁপছে। মীরাব ছুটে এসে তাকে শক্ত করে ধরে ফেলল। শান্ত হও ফুপি, প্লিজ। জায়রা নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে, কিছুই বুঝতে পারছে না। আরশান একদম দাঁড়িয়ে রইল, মাথার ভেতর হাজারে প্রশ্ন ছটফট করছে, কিন্তু মুখ দিয়ে কিছুই বেরোচ্ছে না। তার দৃষ্টি স্থির হয়ে আছে সোফির দিকে। ওর মা এমনটা কেন করবে? মনের ভেতর ঝড়ের মতো ঘুরপাক খাচ্ছিল প্রশ্নটা। সোফি তখন আবার বলল, আমার মেয়ে বেঁচে আছে, অথচ আমি জানতে পারিনি। 10টা বছর, পুরো 10টা বছর আমার নারী ছেঁড়ার ধন আমার কাছে ছিল না। জন্মের পর আমার মেয়ের মুখ আমি একবারও দেখতে পাইনি। আমার বুকের কাছ থেকে কেড়ে নিয়েছো তোমরা। মম কেন এসব করবে? আপনার নিশ্চয়ই বোঝার ভুল হয়েছে। সোফি হঠাৎ মুখ তুলে তাকালো, চোখে জল ঝরছে, কণ্ঠস্বর তখন তীব্র হয়ে উঠল। ভুল? আমি নিজের চোখে দেখেছি এলিকে তোমাদের বাড়িতে। এত বছর ধরে ওকে আটকে রেখেছো, আর আজ এসে বলছো আমি ভুল? আমার মেয়ে আর বেঁচে নেই, অথচ তোমাদের বাড়িতেই শ্বাস নিচ্ছিল, আর আমাকে বঞ্চিত করা হয়েছিল সেই অধিকার থেকে। হ্যাঁ, সাজ আমাদের কাছে ছিল। রুনা মামি তো আমাদের বলেছিল আপনি সাজকে রেখে চলে গেছেন, বলেছিল আপনি আর তাকে নিজের কাছে রাখতে চান না। কোনো মা বলবে তার বাচ্চা সে রাখতে চায় না? আমার মেয়ের কাছ থেকে দূরে থাকবে, আর এখানে আসবে না, চলে যাও। তোমাদের ছায়াও যেন আমার মেয়ের আশেপাশে না আসে।
সফির প্রতিটি কথা তীরের মতো আরশানের হৃদয়ের গভীরে বিচ্ছিল, তবুও শান্তভাবে জবাব দিল, আপনার এই কথাটা রাখতে পারবো না। আমি সাজের কাছ থেকে দূরে যাব না। কোন অধিকারে থাকবে? আরশান মৃদু হাসলো, তারপর বলল, অধিকার? ওর সব অধিকার তো আমারই। আমার ওয়াইফের কাছে আমি থাকবো না তো কে থাকবে? সফির মুখ নিমিষেই হিম হয়ে গেল। মানে? আমাদের বিয়ে অনেক আগে হয়ে গেছে। সফির মুখ ফ্যাকাশে হয়ে গেল। আরশানি সফির দিকে ধীরে ধীরে তাকিয়ে বলে, আমি জানি না এসব কে করেছে, তবে যেই করুক না কেন সে জবাবদিহিতা দিবে, এবং এটা সে নিজ থেকে আপনাকে বলবে। তবে আমার একটা কথা, সত্যি জানার পর সাজকে আমার কাছ থেকে আলাদা করবেন না। এবার জায়রান বলল, আন্টি প্লিজ এটা আর বাড়াবেন না। ঠিক আছে, তবে এর আগে আমার মেয়ের আশেপাশেও আসবে না। আরশান ধীর স্বরে মাথা হেলিয়ে সম্মতি জানালো। হাসপাতালের করিডর ঠান্ডা বাতাসে ভরা। লম্বা বাতির আলো মেঝেতে ছায়া ফেলছে, কৃত্রিম আলোয় হালকা নিরস। 7-8 জন রোগীর পরিবার পথ ধরেছে। উঁচু স্লেটের দেওয়ালগুলোতে রোগীর পোস্টার। আরশান ধীরে ধীরে করিডরটা পেরিয়ে বেরিয়ে এলো। পেছনে পেছনে জায়রান এগিয়ে আসে আরশানের কাছে। ভোরের আলো তখনও পুরোপুরি ফোটেনি। হাসপাতালের করিডর নিস্তব্ধ। বাইরের বারান্দায় দিয়ে শীতল বাতাস ভেতরে ঢুকছে। সারা রাতের ক্লান্তিতে সফি আর মিরাব অন্য কেবিনে ঘুমিয়ে পড়েছে। বাইরে দাঁড়িয়ে আছে জায়রান, চোখে লালচে ক্লান্তি, তবু সতর্কতার কোনো ঘাটতি নেই। পাশের কেবিনের দরজার দিকে মাঝে মাঝে চোখ বুলিয়ে নিচ্ছে কেউ বের হচ্ছে কিনা। কেবিনের দরজা আস্তে খুলল আরশান। ভেতরে ঢুকতেই বুকের ভেতরটা ভারী হয়ে এলো। কেবিনের সাদা চাদরের ওপর শান্তভাবে শুয়ে আছে সাজ, তার কপালে ব্যান্ডেজ পেঁচানো। পাশে স্যালাইনের টিউব নেমে আসছে। শ্বাস প্রশ্বাস ঠিকই আছে, কিন্তু চোখ এখনো বন্ধ, মুখটা ফ্যাকাশে হয়ে গেছে যে। আরশানের মনে হলো সমস্ত রং নিঃশেষ হয়ে গেছে পৃথিবী থেকে। ধীর পায়ে বিছানার কাছে গিয়ে দাঁড়ালো। চোখের সামনে যে মেয়েটা এখনো অচেতন হয়ে শুয়ে আছে। আরশান আস্তে হাত বাড়িয়ে সাজের গালের উপর রাখলো। গরম হাত ছুতে ঠান্ডা চামড়ায় কাঁপন ধরল তার নিজের শরীরেই। চোখের কোণে জমে থাকা অস্ত্র জমে উঠল। মৃদু কণ্ঠে ফিসফিস করে বলল, শুধু কয়েকটা দিন অপেক্ষা করবে, আমি তোকে হারাতে দেব না, আবার তোর কাছে ফিরে আসবো। আরশান সামনের দিকে ঝুঁকল, চোখ বন্ধ করে সাজের গালে ঠোঁট ছুঁয়ে দিল। নিস্তব্ধতার ভেতর কেবল তার হৃদস্পন্দন শোনা যাচ্ছিল। চোখ খুলে আবার সাজের দিকে তাকালো। মেয়েটি অচেতন, কোনো প্রতিক্রিয়া নেই। আরশান আঙ্গুল দিয়ে সাজের আঙ্গুলগুলোকে নিজের মুঠোয় ধরে রাখল। সকালে চারপাশের উজ্জ্বল রোদ জানালার ফাঁক দিয়ে সোনালি আলো এসে পড়েছে হাসপাতালের কেবিনের সাদা দেওয়ালে। সাজ সাদা চাদরে মোড়া বিছানায় চোখ বন্ধ করে শুয়ে আছে। তার পাশে মিরাব চুপচাপ বসে আছে। গত কয়েক ঘন্টার মধ্যে অনেকে এসে গেছে। সবাই এসে সাজকে দেখে গেছে। হেলেনা সামির টরেন্টোতে গিয়েছিল, সাজের খবর পেয়ে আজকে এসেছিল, কিন্তু যার অপেক্ষায় সাজ প্রতিটি মুহূর্ত কাটাচ্ছে সেই আসেনি। চোখ বন্ধ করেও সাজের বুকের ভেতর অস্থিরতা বাড়ছে। আরশান এখনো এলো না কেন? সে কি জানে না আমি জেগে আছি? তার মন কি একবারও আমাকে দেখতে চাইছে না? কেবিনের নিস্তব্ধতার ভেতরে দরজাটা আস্তে খুলে গেল। সাজ চোখ বন্ধ রেখেছিল, তাই প্রথমে টের পেল না। মিরাব সঙ্গে সঙ্গে মাথা ঘুরিয়ে তাকালো। দরজার ফাঁক দিয়ে ভেতর ঢুকলো মেহুল। চোখে মুখে অস্থিরতা। মেহুল সোজা এগিয়ে এলো। সাজের কাছে গিয়ে আর কিছু না ভেবে ওকে শক্ত করে জড়িয়ে ধরল। তুই ঠিক আছিস? জানিস কত চিন্তায় ছিলাম আমি, এক মুহূর্তের জন্য শান্তি পাইনি। আমি ভালো আছি মেহুল, শুধু একটু দুর্বল লাগছে। মেহুলের মুখের দিকে তাকিয়ে আবারও হাত রাখলো কপালে। যদি তোর কিছু হয়েছে তো ভাবতেই পারছি না। সাজ হেসে বলল, তুই এসে গেছিস? এখন আমি একদম ঠিক আছি। মীরাব ওদের দেখে হাসলো। গতকাল রাতের ঘটনা সাজ জানে না। মীরাব পাশে রাখা নিজের ফোনটা হাতে তুলে নিল। ফোনটা আনলক করতেই নোটিফিকেশনের ভিড় চোখে পড়ল। একটার পর একটা মেসেজ আরশানের। প্রতিটা মেসেজে আরশানের ব্যাকুলতা, সাজকে এক পলক দেখার। মীরাব ফোনটা হাতে নিয়ে একটু নড়ে চড়ে বসলো। সাজ তখন মেহুলের সঙ্গে কথা বলছে। সেই সুযোগে মীরাব ধীরে ধীরে কয়েকটা ছবি তুলে নিল সাজের। মীরাব ছবিগুলো সিলেক্ট করে পাঠিয়ে দিল আরশানকে। এর মাঝে পুরো 3 দিন কেটে গেল, অথচ আরশান আসেনি। সাজের বুকের ভেতর হাহাকার। 3 দিন ধরে অপেক্ষা করেও আরশানের দেখা নেই। হাসপাতাল থেকে রিলিজের দিনটা সাজের কাছে কোনো আনন্দ নিয়ে আসেনি। সবাই খুশি হয়েছিল, কিন্তু সাজের বুকের ভেতর শূন্যতার কুয়াশা জমে গেল। কেবিন থেকে ছাড়ার পর মনে মনে ভেবেছিল হয়তো এবার আরশান হাজির হবে, অন্তত একবার খোঁজ নিবে, কিন্তু না, সব ভ্রান্তি।
ফোন করেছে বারবার, প্রতিবারই বন্ধ। জায়রান বলেছে আরশান বিজনেস ট্রিপে গিয়েছে, ঠিক আছে, কিন্তু ফোনটা তো ধরতে পারতো। এতটুকু সময় কি সত্যিই নেই? এতই কি ব্যস্ত হয়ে পড়েছে আরশান যে তার এক মুহূর্ত নেই সাজের জন্য? অভিমানে চোখ ভিজে উঠল সাজের। সকালে কিচেনে গরম দুধের ভাপ উঠছে, চুলার ওপর ছোট কড়াইতে স্যুপের মতো কিছু নরম খাবার দমে দমে ফুটছে। সোফি ভোর থেকে উঠে মেয়ের জন্য যত্ন করে নাস্তা বানাচ্ছে, হালকা খিচুড়ি, সাথে ডিম সেদ্ধ আর গরম দুধ। কিচেনে জানালার পাশ দিয়ে আলো ঢুকে সাদা পর্দায় চিকচিক করছে। সেই সময় রান্নাঘরের শেলফে রাখা মোবাইলের রিংটোন বাজতে শুরু করতেই সোফি হাত মুছে ফোনটা তুলে নিল। দেখে সোফি কিছুটা অবাক হলো। রুনা বেগম খুব একটা ফোন করেন না। কপালে হালকা ভাঁজ ফেলে কল রিসিভ করলো। ওপাশ থেকে কান্না ভেজা কণ্ঠ এলো। সোফি, আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও। কি বলছো তুমি আপা? কি হয়েছে? কেন এমন বলছো? ওপাশে আবারও হাহাকার কান্না। আমি আমি আর সহ্য করতে পারছি না, আমাকে ক্ষমা করো, আমি খুব বড় অপরাধ করেছি। সোফির বুক কেঁপে উঠল, ঠোঁট নড়ল শুকনো কাঁপুনিতে। কোন অপরাধের কথা বলছো তুমি? কিছুই বুঝতে পারছি না আমি। তুমি কাঁদছো কেন? আমার ভয় লাগছে আপা। তুমি ঠিক আছো তো? রুনা বেগমের শ্বাস ভারী হয়ে এলো। কয়েক সেকেন্ড নীরবতা, শুধু ফোপানি শব্দ ভেসে আসছে। সব আমার দোষ, আমি চাই তুমি আমাকে মাফ করো। মাফ না করলে আমি শান্তি পাবো না। আমি খুব বড় অন্যায় করেছি তোমার সঙ্গে। আপা, তুমি এভাবে আমাকে ভয় পাইয়ে দিচ্ছ। স্পষ্ট করে বলো কি হয়েছে। আমি সাজকে, তোমার মেয়েকে তোমার কাছ থেকে লুকিয়ে রেখেছিলাম। সোফি এক মুহূর্ত অচেতন, না চোখ খুলে আছে, কিন্তু চারপাশ কেমন অস্পষ্ট হয়ে এলো। কান্না ভেজা কণ্ঠে যখন রুনা বলল আমাকে মাফ করে দাও, তখন সোফি আর নিজেকে সামলাতে পারল না। ফোন আঁকড়ে ধরে সে কেঁপে উঠল। কি করে করলে এটা আপা? একবারও কি মন তোমাকে বাধা দেয়নি? আমি তোমাকে মাফ করতে পারবো না, না পারবো না। সোফির গলা ভেঙে কান্না বেরিয়ে এলো। তুমি পারলে আপা? আমার বুকের টুকরোকে আমার কাছ থেকে দূরে রাখতে পারলে? আমি প্রতিদিন যে শূন্যতায় পড়েছি, সে আগুনের জ্বালাটা তুমি বুঝতে পারোনি। তুমি তো আমার আপনজন ছিলে, অথচ আমাকেই ভেঙে দিলে। আমি তোমাকে মাফ করতে পারবো না, কখনোই না। ডুকরে কেঁদে উঠল সোফি। এতদিন সে ভেবেছে তার মেয়ে সাজকে কেড়ে নিয়েছে মৌসুমী আপা। বারবার সেই নামটা মনের ভেতর দাগ কেটেছে। প্রতিটি দুঃখের মুহূর্তে মৌসুমী আপাকেই অভিশাপ দিয়েছে সোফি। কিন্তু আজ বুঝতে পারল, এত বছরের ভুল বোঝাবুঝি, এত বছরের যন্ত্রণা আর অভিযোগের পেছনে মৌসুমী নয়, লুকিয়েছিল রুনা আপা। আর সে আপনজন, যাকে সে বোনের মতো ভরসা করেছিল। সোফির বুকের ভেতর তখন হাজারো স্মৃতি ছুটে আসতে লাগলো। সাজকে হারানোর রাত, প্রতি রাতের নিস্তব্ধ কান্না, প্রতিটি মুহূর্তের শূন্যতা, সবকিছুর দায় সে চাপিয়েছে মৌসুমীর ঘাড়ে। অথচ আসল সত্য এত বছর ধরে চোখের আড়ালেই ছিল। সোফির চোখের পানি ঝরতে ঝরতে বুক ভিজিয়ে দিল। রুনা এবার ফোন লাগালো, কাপা কণ্ঠে বলল, আমার ছেলেকে ছেড়ে দাও আরশান। রুনা বেগমের সংসারটা কখনোই শান্তি দেখেনি। তার দুটো ছেলে ছিল, কিন্তু স্বামী মালিকের অবহেলার কারণে সংসারে সঠিকভাবে মানুষ হয়ে ওঠেনি। মালিক সারাদিন ঘরে পড়ে থাকতো, কোনো কাজকর্ম করতো না। যখন রাত নামতো তখন সে নেশার ঘোরে টলতে টলতে বাড়ি ফিরত। বাবার দেওয়া বিশাল সম্পত্তি তার হাতে এসেছিল, কিন্তু দায়িত্ব জ্ঞানহীন জীবন আর নেশার কারণে সেই সম্পদ একে একে শেষ হয়ে যায়। রুনা বেগম কতবার স্বামীকে বোঝানোর চেষ্টা করেছেন, সংসারের দায়িত্ব নিতে বলেছেন, কিন্তু মালিকের কানেই পৌঁছাতো না। অন্যদিকে সাজের বাবা ছিলেন সম্পূর্ণ ভিন্ন চরিত্রের মানুষ। তিনি দায়িত্ববান, পরিশ্রমী, বাপের দেওয়া সম্পত্তি সঠিকভাবে রক্ষা করেছিলেন, বরং নিজ যোগ্যতায় আরও অনেক সম্পত্তি অর্জন করেছিলেন। ব্যবসা বাণিজ্যে তিনি সফল ছিলেন, আর তার সবচেয়ে বড় শখ ছিল ভ্রমণ, বিদেশ ঘুরে বেড়ানো। প্রায়ই তিনি সোফিকে নিয়ে বিদেশ ভ্রমণে বের হতেন। দুজনের জীবন ছিল ভালোবাসায় ভরপুর। সোফির জীবনে নতুন রং যোগ হয়েছিল যখন তিনি প্রথমবার মা হতে যাচ্ছিলেন, কিন্তু ভাগ্য যেন অন্য পরিকল্পনা করে রেখেছিল। সাজের জন্ম হয়েছিল ডাক্তারের দেওয়া নির্ধারিত সময়ের আগে। হাসপাতালে সবাই ব্যস্ত। সোফি অপারেশন শেষে অচেতন অবস্থায় শুয়ে আছেন। এই সুযোগটায় কাজে লাগান রুনা বেগম। কুটচালে নামল।
রোনা বেগমের মনে তখন ভয়ঙ্কর লোভ। সাজ যখন 18 বছর পূর্ণ করবে তখন তার নামে লিখে দেওয়ার সমস্ত সম্পত্তি সে উত্তরাধিকার সূত্রে পাবে। আর নিজের 2 ছেলেকে সঠিক ভবিষ্যৎ দিতে তিনি সবসময় ভেতরে ভেতরে ছটফট করতেন। সেই ছটফটানি আর সম্পদের লোভ মিলেমিশে তাকে ভয়ঙ্কর এক সিদ্ধান্ত নিতে বাধ্য করল। সেদিন রাতে রোনা বেগম লুকিয়ে সাজকে নিজের কাছে নিয়ে গেলেন। নার্সকে কিছু টাকা গুঁজে দিয়ে দিলেন। যখন সফির জ্ঞান ফেরালেন তখন তাকে জানানো হলো। এই সংবাদে সফির দুনিয়া মুহূর্তেই ভেঙে পড়ে। তার চোখের জল থামেনি। একদিকে স্বামী নেই, অন্যদিকে নবজাতক সন্তানকেও হারালেন। তখন তার পাশে ছিলেন শুধু তার মা, সাজের নানি। এই ভয়াবহ ট্র্যাজেডি সব মিলে সফি পাগল প্রায় হয়ে উঠল। এই ভাঙাচোরা অবস্থায় তিনি ভীষণ চিন্তিত হয়ে পড়েন। বুঝতে পারেন এই দেশে থাকলে সফি আরও কষ্ট পাবে। স্মৃতি তাকে প্রতিনিয়ত ভেতর থেকে ছিন্ন ভিন্ন করবে। তাই তিনি সফিকে নিয়ে কানাডায় চলে যান। সাজের জন্মের প্রায় 1 সপ্তাহ পরে বিষয়টা জানতে পারেন মৌসুমী বেগম। সেই সময় রোনা বেগম এগিয়ে এলেন নিজের সাজানো মিথ্যে নিয়ে। সফি ওর সন্তানকে নিজের কাছে রাখতে চায়নি, সে ফেলে রেখে চলে গেছে। নিজের মতো করে জীবন কাটাতে চায়, সে দায়িত্ব নিতে রাজি নয়। সে তো কানাডা চলে গেছে। যদি সত্যিও সন্তানের জন্য কষ্ট পেত তাহলে এভাবে চলে যেত। এই কথা শুনে মৌসুমী ভীষণ অবাক হয়েছিলেন। সফি মা হওয়ার জন্য কতটা আগ্রহী ছিলেন, দিনের পর দিন কেমন আগলে রেখেছিলেন তার অনাগত সন্তানকে। তবুও তখন কে জানত এইসব কিছুই মিথ্যা। আজকের ম্লান অন্ধকারের মাঝে আলো ছড়িয়ে আছে পূর্ণ চাঁদ। চারিদিকে রূপালী আভায় ভরে উঠেছে। সাজ অনেকক্ষণ ধরে বেলকনিতে দাঁড়িয়ে সেই চাঁদটাকে দেখছিল। বাতাসে হালকা শীতলতা, পাতা ঝিরঝির করে কাঁপছিল, অথচ সাজের বুকের ভেতর কেবলই অস্থিরতা জমে উঠছিল। চাঁদ আকাশ থেকে তার দিকে তাকিয়ে আছে, কিন্তু যে মানুষের জন্য তার এত অপেক্ষা, এত আকুলতা, সে একবারও তার খোঁজ নেয়নি, একবারও ফোন করে জিজ্ঞেস করেনি সে কেমন আছে, কি করছে। বুকের ভেতর জমাট বাঁধা অভিমানটা বারবার চাপা দিতে চাইলেও পারছিল না। ভেবেছিল আজ অন্তত আরশান একটা ফোন করবে, একবার হলেও খোঁজ নিবে। প্রতিটা মুহূর্তে মোবাইল স্ক্রিনের দিকে তাকিয়ে থেকেছে সে। বারবার মনে হচ্ছিল হয়তো এইমাত্র কল আসবে, হয়তো আর কয়েক সেকেন্ডের মধ্যে আরশানি নামটা ভেসে উঠবে। কিন্তু সময় যত গড়ালো ততই ভেতরের শূন্যতাটা তাকে কুরে কুরে খাচ্ছিল। ধীরে ধীরে বেলকনির ঠান্ডা বাতাসও আর ভালো লাগলো না। বারান্দা থেকে রুমে এলো। ঘরটা অন্ধকার, কেবল জানলা দিয়ে আসা আলো অন্ধকারের খেলায় ঘরটাও যেন তার মন খারাপের মতো ভারী হয়ে উঠেছে। সাজ ধীরে ধীরে বিছানায় শুয়ে পড়ল। শরীরটা ক্লান্ত হলেও চোখে ঘুম নেই, মনে শুধু অভিমান। সাজ চোখ বন্ধ করল। অশ্রুগুলো চুপি চুপি গড়িয়ে যাচ্ছিল গালের পাশ দিয়ে। অভিমানের প্রাচীর গড়ে তুলল নিজের ভেতর। তখন হঠাৎই ফোন বেজে উঠল। সাজ চোখ শক্ত করে বন্ধ করল। রাত তখন 11টা ছুঁই ছুঁই। এই সময় আবার কে ফোন দিল? তার ভেতরটা আরও বিরক্তিতে গুমড়ে উঠল। মুঠোফোনটা টেবিলের উপর রাখা, আলো ঝলমল করছে রিংটনের তালে। সাজ একবার তাকালো, তারপর মুখ ফিরিয়ে নিল। তার মন এখন এমনিতেই ভারী। আসানের জন্য অপেক্ষা করে ভেতরটা ক্লান্ত হয়ে গেছে। ভাবলো যেই হোক না কেন, এখন আর কথা বলার মতো মানসিক শক্তি নেই তার। চোখ বন্ধ করেই শুয়ে রইল। কিন্তু ফোনটা আবারও বেজে উঠল। সাজ এবারও হাত বাড়ালো না। যেই হোক না কেন, তোলার কোনো ইচ্ছেই নেই তার। তবে আবার ফোনের রিং বাজতে শুরু করলো। বিরক্তিকর শব্দটা বারবার কানে বাজতে থাকায় এবার আর সহ্য হলো না। সাজ ফোনটা হাতে তুলে নিল। স্ক্রিনে নাম দেখারও ধৈর্য হলো না, সরাসরি রিসিভ করলো। ওপাশ থেকে গম্ভীর দৃঢ় পরিচিত কণ্ঠ এলো। বেলকনিতে আয়। সাজ এক মুহূর্তে স্থবির হয়ে গেল। বুকের ভেতর পুরনো ব্যথা আবারও কেঁপে উঠল। এতদিন কোথায় ছিল সে? এতদিন কেন মনে পড়ল না? হঠাৎ এখন কেন? সাজ চোখ কুঁচকে তীক্ষ্ণ স্বরে বলল, আমি যাব না। ওপাশে একটুখানি বিরতি, তারপর হালকা হাসি মেশানো কণ্ঠ ভেসে এলো, আয়, সারপ্রাইজ আছে। সাজ দাঁত চেপে ফোনটা নামিয়ে রাখলো। মনটা দোলুল্যমান, যাবে কি যাবে না, এত অভিমান জমে আছে তার ভেতর। এতদিন কোনো খোঁজ নেই, কোনো খবর নেই। হঠাৎ আজ মাঝরাতে এসে সারপ্রাইজ দেখাতে হবে কেন? বুকের ভেতর থেকে কেউ তাকে টেনে নিয়ে যাচ্ছে, আবার অন্য প্রান্তে রাগ আর অভিমান ঢেউ খেলছে। কেন সে যাবে? এতদিন তো কোনো খবরই নেয়নি, হঠাৎ আজ এভাবে ডাকছে কেন? এতদিন যে মানুষটা ফিরে তাকায়নি, আবার মনের গভীর থেকে কৌতূহল জেগে উঠল। সারপ্রাইজটা কি হতে পারে? দ্বিধায় ভরপুর মন ধীরে ধীরে বেলকনির দিকে এগোলো। চাঁদের আলো মেখে চারপাশটা নিস্তব্ধ হয়ে আছে। দূর থেকে গাড়ির হর্ন শোনা যাচ্ছে। বেলকনিতে গিয়ে তাকাতেই দেখলো রাস্তার পাশে আরশানের গাড়ি দাঁড়িয়ে।
কিন্তু সাজ পৌঁছাতেই আরশান গাড়িতে উঠে পড়ল। হেডলাইট জ্বলে উঠল, একবারও পেছনে তাকালো না। সাজ হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। তখনই ফোনে মেসেজ ভেসে এলো। চোখ ঘুরিয়ে দেখলো আরশান একটা মেসেজ পাঠিয়েছে, শুধু একটা টাটার ইমোজি পাঠিয়েছে।